সরকার আওয়ামী লীগ সরকার এবং প্রশাসনের সাথে লিয়াজো কইরা আমাদের ভোটগুলি ছিনাই নিয়ে গেছে সন্ত্রাসীভাবে। যেমন এক্সাম্পল, আমি আমার বাড়ির এলাকায় খানিপুরে বালিয়া সেন্টারে আমি ভোট পাইছিলাম 2200-র উপরে, আমার খেয়াল আছে স্পষ্ট। তো এখানে 3000 ভোটের মধ্যে আমি প্রায় 2200 ভোট পাইছি, কিন্তু আমার কাউন্ট দিছে 200 ভোট। এইভাবে প্রত্যেক সেন্টারেই যেখানে আমি 1200 ভোট পাইছি কি 1500 ভোট পাইছি, এখানে ওই 200-300 দিয়া বাকিটি বাদ দিয়ে দিছে, এইভাবে কাউন্ট করছে। সেই জন্য আমি ওই নির্বাচনে ভালো করতে পারি। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসাবে আছেন, নরসিংদী 2 পলাশ আসনের সংসদ সদস্য এমপি পদপ্রার্থী জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ। জানতে চাই যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই স্বৈরাচার মুক্ত ফেসিস্ট মুক্ত পরিবেশে, সুখী সমৃদ্ধ পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। যে আপনি কেন নরসিংদী 2 পলাশ আসন থেকে সংসদ সদস্য হতে চান? যে আমি আসলে প্রায় 37 বছর যাবতী ব্যবসা বাণিজ্য করি এবং বিভিন্ন যতটুকু আমার পক্ষে সম্ভব, বিশেষ করে কওমি মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, এগুলি আমি এবং সাধারণ মানুষের খেদমত করার আপ্রাণ চেষ্টা করতেছি। এইভাবে আসলে পরিপূর্ণভাবে জনগণের খেদমত করা সম্ভব হয় না। সেই জন্য আমি চিন্তা করলাম যদি সংসদ সদস্য হতে পারি, তাহলে যেন আমার এই নরসিংদী 2 আসনের এই পলাশবাসী, বিশেষ করে নরসিংদী 2 যে পলাশ আসনটি আছে, যেন সম্পূর্ণ জনগণের খেদমত করতে পারি, পরিপূর্ণ খেদমত করতে পারি। সেই জন্য আমি এই সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতা করার জন্য, অর্থাৎ সংসদ সদস্য হওয়ার জন্য আমি মনস্থির করছি। চাই যে আপনি যে নরসিংদী 2 পলাশ আসন থেকে এমপি পদপ্রার্থী নির্বাচন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি এবং আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি? আলহামদুলিল্লাহ, আপনি আমাকে সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমার শিক্ষাগত যদি, আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আসলে আমি আমার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এই, আমি ঢাকা কলেজের স্কুল থেকে 1979 এসএসসি পাস করছি এবং কবি নজরুল সরকারি কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করছি, পরবর্তী ইঞ্জিনিয়ারিং পাস করি ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ঠিক আছে, আমি আসলে একজন ব্যবসায়ী মানুষ। আমি বেসিক্যালি চেষ্টা করছি যে আমার সরকারি চাকরি হয়েছিল, কিন্তু আমি সরকারি চাকরি বাদ দিয়ে আমি ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ব্যবসায় অনেক সাকসেস দিছে। আমি এই ব্যবসার মাধ্যমে আমি চাইছিলাম যে ব্যবসা করে নিজের কষ্টার্জিত পয়সাতে জনগণের খেদমত করা, এবং আমি তাই করতেছি। বিশেষ করে আমার নিজস্ব অর্থায়নে আমি দারুল উলুম পলাশ মাদ্রাসা প্রতিষ্ঠা করি এবং এই মাদ্রাসা আমি সম্পূর্ণ ব্যয়ভার বহন করি। প্রায় দেওয়ারে হাদিস পর্যন্ত, মাস্টার পর্যন্ত মাদ্রাসাটা এখন চালু আছে। এই তো আমি এবার বিভিন্ন আমি যতটুকু পারছি স্কুল কলেজ মন্দির মধ্যে আমি সাহায্য করার, হেল্প করার চেষ্টা করছি। এইগুলো আমার ব্যবসায়িক যোগ্যতা। এবং এই পারুলিয়াতে আমি একটা বিশাল সম্পত্তি করে করছি। ওইখানে আমার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে এবং আমার বাড়িতে পড়াশোনা পরশোয়া 1 নম্বর ওয়ার্ডে খানিপুর গ্রামে। যে কৃষক এবং শ্রমিক, যেহেতু পলাশে যথেষ্ট পরিমাণ মিল ফ্যাক্টরি কলকারখানা আছে, তাদের নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে কৃষক হলো এই দেশের জাতির মেরুদণ্ড। আমাদের বাপদাদার খানদান সবাই কৃষক ছিলেন। যাই বলুক, আমার বাবার অনেক কৃষিকাজ ছিলেন, এখন আমারও আছে অনেক কৃষিকাজ। আমার পারুলিয়াতে বেশ কিছু কৃষিকাজ আছে। মাছ চাষ করা এটা একটা কৃষিকাজ, গরু চাষ করা এটা একটা কৃষিকাজ, খামার করা এটা একটা কৃষিকাজ। আজকে যদিও খামার বলে গরু ছাগল, আগে আমাদের এলাকাতে পাট চাষ হইতো অনেক, কিন্তু এখন পাট হয় না, দাম নাই, কৃষকরা ন্যায্য দাম পায় না। আমাদের এলাকায় এখন অনেক সবজি চাষ হয়, বিশেষ করে জিনারদি গজারা বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমি সাধুর বাজার দিয়েছি, অনেক তরকারি উঠে, অনেক সবজি উঠে, কিন্তু সবজির ন্যায্য দাম নাই। কারণ এখানে এক্সাম্পল, এখানে যদি একটা তরকারির দাম 20 টাকা কেজি হয়, তখন দেখছি আমি ঢাকাতে এটা 40 টাকা 50 টাকা কেজি, আরও বেশি দাম হয়ে যায়, 20 টাকা কেজি 60 টাকা 80 টাকা। তো কৃষক যাতে ন্যায্য দাম পায় এরকম একটা সিস্টেম চালু করা, যাতে কৃষকরা ডাইরেক্ট বিক্রি করতে পারে। এইটা সিস্টেম কীভাবে করা যায়, এটা আমি কিছু লোকজনের মাধ্যমে, এটা আমার নিয়ত চেষ্টা ফিকির আছে। তো কৃষক যে জিনিসটা উৎপাদন করলো, তার বিশেষ করে আমাদের দেখেন এখন ফলমূল, আমাদের এই এলাকায় অনেক কাঁঠাল হয়, কিন্তু আমি দেখছি আমাদের এলাকায় কাঁঠালের একটা দাম 10 টাকা, অথচ এই কাঁঠালটা ঢাকা বিক্রি হইতেছে 150 টাকা 200 টাকা। কত ডিফারেন্স! তো এই কৃষক যাতে এই উৎপাদন করতে পারে, আম কাঁঠাল লিচু, মানে আমাদের নিচু হয়, তরকারি সবজি ফলমূল ন্যায্য দাম পায়। বিশেষ করে আমাদের এলাকায় কলা, বিশেষ করে নরসিংদী এলাকায় কলা বিখ্যাত, এই কলারও যাতে ন্যায্য দাম পায়, ডাইরেক্ট যাতে কৃষক বিক্রি করতে, এই জন্য আমি আমার চেষ্টা ফিকির থাকবো যাতে পরিবহন ব্যবস্থা একটু সুন্দর হয়, ডাইরেক্ট যাতে কৃষক ঢাকাতে নিয়ে আড়তে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে, এটা চেষ্টা ফিকির করবো। আর শ্রমিকদের ব্যাপারে আমি বলবো, আমাদের এই নরসিংদী 2 একটা ইন্ডাস্ট্রিয়াল বেস, অনেক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে। আমাদের আগের পাকিস্তান আমলে আমাদের এই দেশে
জুট মিল ছিল, অনেক অনেক জুট মিলগুলো সব বন্ধ হয়ে গেছে। তো জুট মিল শ্রমিকরা বেকার হয়ে গেছে, গোড়াশাল সার কারখানা আছে, বিদ্যুৎ আছে, এখানে শ্রমিক অনেক। তো শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় সেই জন্য চেষ্টা করবো। আগে বিগত স্বৈরাচারের আমলে একটা শ্রমিকরা যদি ডেলি কাজ করতো মাস হিসাবে, তাইলেও নাকি আমি এরকম শুনছি, এরকম দেখছি, এই শ্রমিকরা ওই নেতাদেরকে টাকা দিয়ে এনে কাজ নিতে হইতো না, নাউজুবিল্লাহ। শ্রমিকরা 500 টাকা নাকি হাজিরা পাইতো, এখান থেকে নাকি 100-200 টাকা ওই নেতারা নিয়ে যেত। এখনও হয় কিনা আমি জানি না, এখনও এরকম টুকটাক হইতেছে। এইগুলি বন্ধ করতে হইব। শ্রমিকরা যাতে সে ডাইরেক্ট কাজ করতে পারে, কোনো ভায়া মিডিয়া ন্যায্য যাদের রোজটা আছে পুরা রোজটা যেন পায়, মাসিক যে ওই হিসেবে ঢুকে মাসিক যেন পায়। যত শ্রমিক আছে আমাদের, বিশেষ করে সার কারখানা, বিদ্যুৎ এবং জুট মিল এবং প্রাণ আছে, এবং ওই শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায়, এই জন্য আমি একটা চেষ্টা ফিকির করব। যে জনগণের টাকা অপচয় এবং দুর্নীতি রোধে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন, এইভাবে মানে এই কাজগুলো করার জন্য আপনার পরিকল্পনা কি? সুন্দর আপনি প্রশ্ন করছেন। আসলে জনগণের টাকা যাতে পাচার না হয় এই জন্য আমি সবসময় চেষ্টা করি। এই জনগণের টাকা পাচার হওয়ার, নষ্ট হওয়ার মূল হইল ঘুষ, দুর্নীতিবাজ প্রশাসন, দুর্নীতি, ঘুষ। এবং দুর্নীতি ঘুষের কারণে যেমন একটা অফিসে কাজ হয় 1 কোটি টাকা, সেখানে এই 10 লাখ টাকা কি 5 লাখ টাকা এই প্রশাসন কি কর্মকর্তা যারা থাকে তারা ঘুষ নিয়ে 90 লক্ষ টাকার কাজ এখানে 10 লাখ টাকার কাজ হয় না, 80% কাজই হয় না। তো এগুলি আসলে সর্বোত্তম। আমি আগেও বলছি, আমাদের দেশ থেকে অবৈধ যে লেনদেন ঘুষ, এটা বন্ধ করতে হইব সর্বক্ষেত্রে। এটা যদি বন্ধ হয়ে যায়, এবং আমি ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি নরসিংদী প্রশাসনে কোনো ঘুষ দুর্নীতি করতে দিব না। আমি নিজে তো করবোই না, আমি দুর্নীতি করব না, জীবনে কোনোদিন ছিলাম না, দুর্নীতি করব না, এবং এই দুর্নীতির সাথে কাউরে আমি করতে দিব না। নরসিংদী 2 প্রশাসনের যারা ভোটার আছে, যারা জনগণ, তাদের উদ্দেশ্যে কি আমাদের কাছ মানে আমাদের দিয়ে কোনো বার্তা পৌঁছাতে চান? 2006 সালে মরহুম পিসার হুজুর মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ, আল্লাহর ওলি ছিলেন, রাজনীতিবিদ। উনি আমাকে 2006 সালে এই কোঅপারেটিভ মাঠে আমার হাতে হাত পাকা উঠাই দিয়ে গেছিলেন। এই আমার রাজনীতি ওইখান থেকে একদম ওতপ্রোতভাবে জড়িত, মাঠে ময়দানে। 2006 সালে আমি ব্যাপক গণসংযোগ করছিলাম, এবং আমার পক্ষে হাত পাকার বাতাস সমস্ত নির্বাচনী এলাকায় বইতেছিল প্রচুর। তো আলহামদুলিল্লাহ ওই সময় ছিল, ওই সময় যারা মুজাহিদ ছিলেন, অনেক ইসলামী মানুষ জড়িত, তার মধ্যে দুনিয়াতে অনেকেই চলে গেছেন। তো 2006 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, মাস্টার ফখরুদ্দিন এবং মনিরুল আহমেদ, তখন নির্বাচন বন্ধ করে দেওয়া হলো। তখন দেশে 2 বছর কোনো নির্বাচন কার্যক্রম ছিল না। 2008 সালে আমি আবার নির্বাচনে অংশগ্রহণ করছিলাম। ওই নির্বাচনটাই 2008 সালে হয়। কিন্তু আপনারা জানেন, আপনাদের অনেকের স্মরণ আছে, 2008 সালে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার এবং প্রশাসনের সাথে লিয়াজো কইরা আমাদের ভোটগুলি ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীভাবে। যেমন এক্সাম্পল, আমি আমার বাড়ির এলাকায় খানিপুরে বালিয়া সেন্টারে আমি ভোট পাইছিলাম 2200-র উপরে, আমার খেয়াল আছে স্পষ্ট। তো এখানে 3000 ভোটের মধ্যে আমি প্রায় 2200 ভোট পাইছি, কিন্তু আমার কাউন্ট দিছে 200 ভোট। এইভাবে প্রত্যেক সেন্টারেই, যেখানে আমি 1200 ভোট পাইছি কি 1500 ভোট পাইছি, এখানে ওই 200-300 দিয়া বাকিটি বাদ দিয়ে দিছি, এইভাবে কাউন্ট করছি। সেই জন্য আমি ওই নির্বাচনে ভালো করতে পারিনি। এরপর থেকে আমি আর রাজনীতিতে কিছুদিন একটু অফ ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত ছিলাম, ইসলামিক, এবং আমি সবসময় ইসলামিক দলগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি চাই যে কোনো ইসলামিক দল, মানে ইসলামিক শাসন এই দেশে কায়েম হোক। সেই লক্ষ্য নিয়ে ইসলামী শাসন কায়েম করার জন্যই আমি মাঠে ময়দানে এখন কাজ করতেছি। ইসলামী শাসন যাতে এই দেশে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়, এবং আমার জন্য দোয়া করবেন যাতে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, নরসিংদী পলাশ আসনে ইসলামী হুকুমত হয়, এবং নরসিংদী পলাশকে একটি সুখী সমৃদ্ধ আসন হিসাবে ঘোষণা করতে পারি, এবং সমস্ত কিছু নরসিংদী ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, সর্বোচ্চ ইনসাফ ভিত্তিক একটি সুন্দর এবং কল্যাণকর নরসিংদী গঠন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ সময় পর্যন্ত নিউজ নরসিংদীর সাথে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই, নিউজ নরসিংদীকে ধন্যবাদ জানাই।